প্রেমঘোর পর্ব ৯ লিখেছেন নার্গিস সুলতানা রিপা, আমি কণ্ঠে রূপা। আচ্ছা ছাড়ো, এখন শাওয়ার সেরে এসো, নৌসিন বলে সাদাতকে। যাচ্ছি। আমি নামাজ পড়ব এখন, তুমি শাওয়ার সেরে নামাজ পড়তে যাবা মসজিদে, ওকে? নৌসিন সাদাতকে বলে। ওকে। নৌসিন নামাজ পড়ে নেয়। সাদাত গোসল সেরে আসে। কি হলো, বসে আছো যে, যাবা না মসজিদে? নৌসিন সাদাতকে বলে। যাব তো, তোমার জন্য ওয়েট করছিলাম, আর এখনও 15 মিনিট বাকি আছে নামাজের, সাদাত বলে নৌসিনকে। ও, শার্ট পরে যাবা তুমি নামাজে? নৌসিন বলে। শুক্রবার পাঞ্জাবি পরে যাই। না, এখন থেকে নামাজে গেলে পাঞ্জাবি পরেই যাবা। আমার আমার তো তোমাকে পাঞ্জাবিতে বেশ লাগে, নৌসিন বলে। ও রে, ফুল চেঞ্জ করবা নাকি আমায়? সাদাত বলে নৌসিনকে। মোটেই না, আমার বর এমনি অনেক বেস্ট, বুঝলে তো। এই ছোটোখাটো একটু অভ্যাসগুলো তুমি পরিবর্তন করে নিবা। যেমন সকালের নামাজটা তুমি আগে পড়তে না, কিন্তু বাকিগুলো ঠিকই পড়তে। সকালে অ্যালার্ম দিলেও তো তোমার ঘুম ভাঙে না, বাট এখন তো আমি আছি, ডেকে দিব। এই রকম কিছু কিছু, নৌসিন বলে সাদাতকে। ওকে ওকে। সাদাত পাঞ্জাবি বের করতে আলমারিটা খোলে। এই মেয়ে, কি এইসব? সাদাত বলে নৌসিনকে। কি? আলমারিতে এত কি রাখছো? এত বড় সব ডেস্ক তো ফাঁকা ছিল, আজ তো এক কোনাও ফাঁকা নাই, সাদাত নৌসিনকে বলে। তো আমারগুলো কি ব্যাগেই থাকবে নাকি? আর আমি তো এখনো কিচ্ছু আনিনি। কাল রাতে কে না কে ব্যাগ গুছিয়ে দিয়েছে। আজ তো বাসায় যাব, তখন তো আরও আনতে হবে, নৌসিন বলে। আরও মানে? এখানেই তো 50+ শাড়ি মনে হচ্ছে, আবার আরও, সাদাত বলে। আরে এগুলো কি সব আমি এনেছি নাকি? এই বাসারই তো সব। আমি শুধু আমার ব্যাগে 4টা শাড়ি পেয়েছি, আর যা দেখছো সব মা আর ভাবি রেখে গেছে আলমারিতে। আর আমাকে তো আরও ড্রেস আনতেই হবে। বিয়ের আগের দিন মা ভার্সিটিতে যাওয়ার জন্য এক গাদা ড্রেস কিনেছে। বলেছে বিয়ের আগে যেগুলো ব্যবহার করেছি সেটা তোমার বাসায় যেন না করি, তো সেগুলো আনতে হবে। তা না হলে শাড়ি পরে ক্লাস করতে হবে, নৌসিন বলে। হায় আল্লাহ, একটা মেয়ের এত কিছু লাগে কেন? সাদাত বলে। নৌসিন চুল ড্রাই করতে লাগলো আয়নার সামনে বসে। লাগে। তোমার মতো 4-5টা শার্ট তো আমার হবে না। কত কি লাগে রে বর, দেখবা আস্তে আস্তে। তাই তো দেখছি। এই তুমি চুলে ড্রায়ার দিচ্ছ যে, দাও না তো, সাদাত বলে নৌসিনকে। সব সময় দিই না, একটু পরেই তো পার্লার থেকে লোক আসবে, আর আমি এখন নিচে যাব, তাই ড্রায়ার করে নিচ্ছি, না হলে করতাম না। করো না, আমি চাই না যে আমার বউয়ের এত সুন্দর চুলগুলো ফ্যাকাশে হয়ে যাক, সাদাত পাঞ্জাবি পরতে পরতে বলে। নৌসিনের চুল শোকানো শেষ। বাহ, বেশ লাগছে তো তোমায়। আবার প্রেমে পড়ে যাচ্ছি, নৌসিন সাদাতকে বলে। সাদাত নৌসিনের কাছে এসে ওকে আয়নার দিকে ঘুরিয়ে নিল, পেছন থেকে জড়িয়ে নিয়ে আয়নার দিকে তাকিয়ে। দেখো তো কে বেশি সুন্দর। যা, এভাবে কম্পেয়ার করা যায় নাকি? তবে তুমি আমার চেয়ে আরও বেটার। ইভেন তুমি যদি আমাকে বিয়ে না করতে, তাহলে আরও অনেক ভালো প্লাস সুন্দরী একটা মেয়ে পেতে। নৌসিন আয়নায় দুজনকে দেখতে দেখতে বলছে। এই পুচকি, বেশি বলবা না, খবর আছে। তোমার মতো এমন মিষ্টি মেয়ে আমি জীবনেও দেখি নাই। আর তুমি যে সুন্দর প্লাস ভালো মেয়ের কথা বলছো, তোমার কি মনে হয় আমি বুঝিনি? তাই কি বুঝেছেন আপনি? ভার্সিটির শার্ট প্যান্ট পরা মডার্ন নামক ফালতু মেয়েদের কথা বলছো, যারা হেঁটে গেলে টি শার্টের ওপর দিয়ে বুকের সাইজও বোঝা যায়, সাদাত বলে। এই কি বলছো এইগুলা? একটু লজ্জা পেয়ে যায় নৌসিন। লজ্জার কিছু নাই তোমাকে বলতে, তুমি আমার বউ, সো শেয়ার করতেই পারি। তুমি খারাপভাবে নিবা না আমি জানি। একটা মেয়ের শরীরের ভাঁজগুলো একটা ছেলেকে টানে রে ভাই।
যারা ভালো ছেলে ওরা দাম দেয় না ওই সব সস্তা টাইপ মেয়েদের। আর যারা নলুপুতো টাইপ ওরা তো লোভ সামলাতে জানে না। ইভেন কেনই বা সামলাবে? সামনে রেডি জিনিস থাকলে কেউ সামলাতে চায় না। সবারই যৌবনের টান বলে কিছু একটা আছে, বুঝলে? সাদাত নৌসিনকে বলে। বুঝলাম। তার মানে কি আপনি ওই সব মেয়েদের দেখেছেন ওইভাবে নজর দিয়ে? নৌসিন বলে সাদাতকে। এই যে একটা দোষ তোমার, আমি বলি একটা, তুমি বুঝো আর একটা। আরে মাইয়া, আমার সস্তার জিনিসে নজর যায় না, বাট রাস্তা দিয়ে হেঁটে গেলে চোখে কি পড়ে না নাকি? এত ডিরেক্ট বলো কিভাবে তুমি? পারোও বটে। ওরা ডিরেক্ট বডি বের করে ঘুরবে আর আমি বললেই দোষ? আর পুরো ভার্সিটিতে তোমার মতো মেয়ের সংখ্যা কম ছিল। আমি প্রথম দিন কিভাবে যে তোমার প্রেমে পড়ে গেলাম আমি নিজেও জানি না। কোনো দিন কোনো মেয়েকে দেখে এমন ফিল হয়নি, সাদাত বলে নৌসিনকে। হয়েছে হয়েছে, নৌসিন সাদাতকে বলে। না হয়নি। তুমি আমার বউকে কম সুন্দর বলছো, যেটা ডাহা মিথ্যা কথা। আর প্রথম দিন আমি তোমার চুল দেখলে আরও প্রেমে পড়তাম। চুল তো দেখলাম টানা 1 বছর পর, তোমার দ্বিতীয় বর্ষের প্রথম দিন, যেদিন তুমি আমার ফ্রেন্ডের সাথে দাঁড়িয়ে যেদিন তুমি তোমার ফ্রেন্ডের সাথে দাঁড়িয়ে পুরাতন কলা ভবনের সামনে ফুচকা খাচ্ছিলে, আর আশা দুষ্টুমি করতে গিয়ে তোমার হিজাব খুলে ফেললো। ইস, সাথে সাথে মাথার বেনটাও পড়ে গিয়েছিল। আর তুমি যেভাবে চিৎকার দিয়েছিলে, আমি আমি তো ভেবেছিলাম পিন টিন ঢুকে গেছে হয়তো তোমার মাথায়। পরে বুঝলাম বউ আমার চুল খুলে গেছে বলে চিৎকার দিয়েছিল। জানো, আমি তো আগে থেকেই তোমার ফুচকা খাওয়া দেখেছিলাম, তো হঠাৎ তোমার হিজাব প্লাস চুল খুলে গেল, আমি তো পুরা শেষ। কি দেখলাম এটা? চুলও এত সুন্দর হয় একটা মেয়ের? আর সেখানে তো তোমার পেঁচিয়ে পেঁচিয়ে হিজাব পরা সম্ভব হয়নি, তাই নিজে নিজে বোকার মতো চুল খোলা রেখেই আবার ফুচকা খাওয়া শুরু করলে। হালকা বাতাসে চুলগুলো উঠতেছিল, আর আমার মনে হচ্ছিল যদি আমিও ওই চুলগুলোর মতো তোমার গালে, পিঠে, ঘাড়ে ছুঁয়ে দিতে পারতাম। আল্লাহ, তোমার বউয়ের রূপের বর্ণনা শেষ হয়েছে তোমার? না তো, আজ পর্যন্তই বাক্যটা শেষ করতে হলো সাদাতের, কারণ নৌসিন সাদাতের দিকে ফিরে ওর মুখটা হাত দিয়ে আটকে ধরে যেন সাদাত আর কিছু বলতে না পারে। চুপ, একদম চুপ, আর একটাও কথা না। কথা বলেই চলেছে কখন থেকে পাগলের মতো, নৌসিন বলে। সাদাত ইশারা দিয়ে মুখটা ছাড়তে বলে। কেন করো? নৌসিন বলে সাদাতকে। সাদাতের সাথে নৌসিন কি পারে নাকি? সাদাত একটু জোর খাটালেই নৌসিনের হাত কেন সবকিছু এক নিমেষে সরিয়ে ফেলতে পারবে। নৌসিন মুখে হাত দিয়ে রেখেছিল তখনও। সাদাত নিজের মুখটা ঘুরিয়ে নিয়ে নৌসিনের হাতে একটা কামড় বসিয়ে দিল। ওহ মা গো! সাদাত কামড়টা ছেড়ে দেয় নৌসিনের শব্দে। কি হলো এটা? যা হবার তাই হলো। তোমার আন্দাজ আছে কিছু? তুমি শক্তি দেখাও আমার সাথে। হ্যাঁ, সাদাত বলে। যাও, কথাই বলবো না আমি তোমার সাথে, নৌসিন সাদাতকে বলে। আচ্ছা বলো না, নামাজে যাই, বাই। যান, নৌসিন বলে। উফ, আজ তো একটা শয়তান হাতটা ব্যথা করে দিয়ে গেল। আমিও কামড় দিতে পারি, হয়তো গায়ের জোরে পারবো না, কামড় তো দিতে পারবো। সত্য তুলবই আমি এটার, মনে মনে বক বক করছে নৌসিন। কিছুক্ষণ পর নৌসিন প্রাপ্তির রুমে যায়। হাই, কি করছো? নৌসিন বলে প্রাপ্তিকে। আরে ভাবি, দরজায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করছো যে, ভেতরে আসো না। প্রাপ্তি নৌসিনকে টেনে টেনে এনে খাটে বসায়। আমি আসতাম, এমনি দরজা থেকেই নক করলাম আর কি। কি করছিলে? এই তো ভাবছিলাম কি পরবো। ও আচ্ছা।
তুমি একটু দেখো না কোনটা পরবো। আমি কি বলবো, তোমার যেটা ভালো লাগবে সেটা পরো তুমি। না, আজকে তুমি যেটা চুজ করে দিবে আমি সেটাই পরবো, সেটাই পরে যাব। দাও না প্লিজ প্লিজ। আচ্ছা ওকে, যদি তোমার লাইক না হয়। আরে ভাবি, এখানকার সবগুলোই আমার পছন্দের, বাট কোনটা পরবো জাস্ট সেটা বুঝতে পারছি না। তুমি বলে দাও। হুম, সবগুলো ড্রেস দেখে দেখে বলে, তুমি তো অনেক ফর্সা, আর আজকে তো বউ ভাত, তুমি বরের বোন, তোমাকে একটু বেশি সুন্দর দেখানো চাই। সো আমার মনে হয় এই ব্ল্যাক ড্রেসটাই পারফেক্ট হবে তোমার জন্য। উফ ভাবি, তুমি না আমিও ভাবছিলাম এটার কথা। আচ্ছা, তাহলে তো ভালোই, তোমার সমস্যার সমাধান হয়ে গেল। হুম, তুমি করে দিলে। মেহেন্দি কভার করেছো? নৌসিন বলে। এই তো করেছি, দেখো। বাহ, লুকিং সো বিউটিফুল। গল্প করতে থাকে দুজনে। বৌমা, তুমি এখানে? আমি তোমার রুম থেকে ঘুরে আসলাম, পাইনি, যা ভেবেছি তাই হলো, প্রাপ্তির কাছেই আছো। সাদাতের মা। জি মা, একা ছিলাম তো তাই প্রাপ্তির কাছে এসে একটু বসলাম। হুম, জেঠি জানো, ভাবি আজকে আমায় ফোন গিফট করেছে, আর এখন কি পরবো সেটাও ঠিক করে দিল। একদম পাক্কা ভাবি। কি, তোর আবার ফোন? তোর কত ফোন লাগে? আর বৌমা, এই বিচ্ছু মেয়েকে বেশি মাথায় তুলো না, খুব ফাজিল এই মেয়ে, সাদাতের মা বলে। জেঠি তুমিও, প্রাপ্তি বলে। হয়েছে, আপনার আর মুখ গোমরা করতে হবে না, নিচে আয়, খেয়ে যা। বৌমা চলো, সকালে তো একটা লুচি খেয়েছো মাত্র, আমি গেলাম, তাড়াতাড়ি এসো, সাদাতের মা বলে। আচ্ছা যাও, আসছি আমরা, প্রাপ্তি বলে। সাদাতের মা নিচে চলে যায়। ভাবি চলো, খুব ক্ষুধা লাগছে আমার। সাদাত তো এলো না এখনো। তুমি কি তুমি কি আদি বউ, সরি, আরেকবার পড়ছি লাইনটা। তুমি কি আদিকালের বউদের মতো বরের জন্য ওয়েট করে থাকবে নাকি এখন? প্রাপ্তি বলে নৌসিনকে। না সেটা না, অনেকক্ষণ হলো আসছে না তাই বললাম। আচ্ছা চলো যাই আগে নিচে, ভাইয়া এখনই চলে আসবে, নামাজেই তো গেছে, মসজিদ জাস্ট 3 মিনিটের পথ, এসে যাবে, সো ডোন্ট ওয়ারি, চলো। ওকে চলো। নিচে নামতেই সাদাত বাসায় ঢুকলো। বললাম না চলে আসবে এক্ষুনি, প্রাপ্তি বলে। ছোট বৌমা এসো, জলদি এসো, তাড়াতাড়ি খেয়ে নাও তুমি। সাদাত বসে পড় তুইও। প্রাপ্তি বস বস, জলদি, অনেক কাজ বাকি আছে এখনো, তাড়াতাড়ি সবাই লাঞ্চটা করে নাও, সাদাতের মা বলে। সবাই লাঞ্চ করছে। নৌসিনের এক পাশে প্রাপ্তি, অন্য পাশে সাদাত। সামনে সকালবেলার ওই মেয়েটা, ভাবির সাথে যে মেয়ে ঢুকেছিল। নৌসিন ভেবেছিল সাদাতের কোনো বোন, পরে জানতে পারে মেয়েটা সাদাতের বড় বোনের ননদ। আর ওই মেয়েটার পাশ ঘেঁষেই সাদাতের ভাবি, ভাই, বাবা সবাই একে একে বসেছে। শুধু সাদাতের মা আর কাকিমা বসেনি, ওরা সার্ভ করে দিচ্ছে। কি ব্যাপার নৌসিন, তুমি চিংড়ি খাও না? প্রাপ্তির মা বলে। আসলে কাকি, আমার চিংড়িতে অ্যালার্জি তো তাই। আগে বলবা তো, প্রাপ্তির মা বলে। ও মা, ওকে অন্য ডিশ দাও, সাদাতের ভাবি বলে। হুম, বলেই কাকি নৌসিনের প্লেটে গরুর গোশতের পিস দিতে যায়, তখনই না না না, আমি গরু খাই না, নৌসিন বলে। কি রে মা, তোর তো দেখছি খাওয়া দাওয়ার অবস্থা খুব খারাপ। সকালে একটা মাত্র লুচি খেলি দেখলাম, আর এখনো কিছু খাচ্ছিস না, সাদাতের বাবা বলে নৌসিনকে। ওই চুপচাপ খাও সব। কাকি দাও তো গরু ওর প্লেটে, সাদাত বলে। না, আমি খাবো না, তাহলে বমি আসে আমার, কেমন একটা গন্ধ, নৌসিন বলে। আচ্ছা ছোট, তাহলে থাক, ওটা দিস না, ওকে মুরগিটা দে। মুরগি খাস তো নাকি? সাদাতের মা বলে।
হুম, মাথা নাড়িয়ে বলে নৌসিন। আজব ভাবি, তুমি তো একটা জিনিস দেখি এত কম খাও। মেবি ডায়েট কন্ট্রোল করো, তাই না? হৃদি বলে। হৃদি মানে সাদাতের বড় বোনের ননদ। না, এমনি, নৌসিন বলে। এই মেয়েটা নৌসিনের সাথে কেমন জানি অন্যরকম করে কথা বলে। যাই হোক, সেটা ওর ব্যাপার। লাঞ্চ শেষে যে যার রুমে। এই কবুতর, কবুতর, সাদাত ডাকে। কি? কোথায় কবুতর? নৌসিন বলে। এই যে আমার সামনে। মানে কি, আমাকে হঠাৎ কবুতর ডাকলে? তো কি হাতি ডাকবো? তোমার সব সময় কারো না কারো পেছনে লাগতে হবে না, না হলে তোমার পেটের ভাত হজম হয় না, তাই না? হতেও পারে, তোমার মতো তো কবুতরের দানা খাই না যে এক নিমেষেই হজম হয়ে যাবে। ভালো হয়েছে, আমার যতটা ধরে পেটে ততটাই খাই, নৌসিন বলে। আরে বাবা, এমন করে খেলে শরীর খারাপ করবে তো। সকালে একটা মাত্র লুচি, আর এখন হাফ প্লেট ভাতও তো খেলে না, আর না কোনো সবজি খেলে, অনলি আধা টুকরা মুরগির গোশত, সেটাও ঠিক মতো না। এমন করলে তো প্রেশার লো হতে থাকবে। খাওয়া প্র্যাকটিস করা লাগবে জান, সাদাত বলে নৌসিনকে। খাই তো, নৌসিন বলে সাদাতকে। জানি, আমি জানি সোনা, তুমি খাও। নৌসিনকে বুকে নিয়ে শুয়ে বলে। বাট ইউ নিড মোর, সাদাত বলে। আচ্ছা, খাবো বেশি বেশি করে। হ্যাপি? শুধু বললে না, খেয়ে দেখালে পরে হ্যাপি হব, সাদাত বলে। ওকে, রাতে দেখাবো। হুম। নৌসিনের চুলে হাত বুলিয়ে দিচ্ছে সাদাত। এই চুলগুলো এত স্পট কেন? স্পট মানে এটা বুঝলাম না, যদি তোমরা কেউ জেনে থাকো আমাকে একটু জানিও। তো তোমার চুলের মতো হবে নাকি? নৌসিন বলে সাদাতকে। না, তা হবে না, তবুও চুলগুলোতে কেমন জানি একটা মায়া মায়া ভাব রে বউ। উফ সাদাত, তোমার সব কিছুতে একটু বেশি লম্বা স্বভাব, বেশি বেশি বলা স্বভাব হয়ে দাঁড়িয়েছে আমার ব্যাপারে। সে যাই হোক, আমার বোন একটা ফোন আবদার করে 3 ঘন্টার মাঝেই পেয়ে গেল, আর আমি বেচারা। ও মা, তোমাকে কি ফোন কিনে দিব না নাকি এখন? প্রাপ্তির বর্তমানেরটার চেয়ে কস্টলি ফোন দিতে বলেছিল, ছিল টাকা তাই দিলাম। বাট তোমার তো এখনকারটাই ওই অর্ধেক আপেল। ভাই, আমার না এত টাকা নেই যে তোমাকে আমি এর চেয়ে ভালো আইফোন কিনে দিব। 95,000 টাকা দিয়ে তো কিনেছো, এর চেয়ে লেটেস্টটা কিনতে গেলে আমার 1 লাখ লাগবে। সেটা আমার কাছে নেই, সো আবদার করেও লাভ নেই, নৌসিন বলে। আরে মেম, আমি কি এই ফোন টোন কিছু আবদার, সরি, আরেকবার পড়ি লাইনটা। আরে মেম, আমি কিন্তু এই ফোন টোন কিছু আবদার করিনি, ওকে? তাই তো বলছিলে। না, গিফটের কথা বলছিলাম। আর পৃথিবীর সবচেয়ে সেরা গিফটটা তুমি আমাকে দিবে, সাদাত বলে। কী জিনিস? নৌসিন বলে। আমাদের বেবি, সাদাত বলে। নৌসিনের কেমন যেন লজ্জা লাগে কথাটা শুনে। যাও, কি সব কথা তোমার? নৌসিন বলে। সব সত্যি কথা, বাট মেম এত আগে না। তোমার শরীরের যা অবস্থা, এই অবস্থায় বেবি নিলে কপালে কষ্ট আছে। আর বিয়ে তো এটাই তোমার শেষ সেমিস্টার, MBA কমপ্লিট করো, পরে আমার একটা ফুটফুটে সোনা বাবু চাই, সাদাত বলে। নৌসিন সাদাতের বুক থেকে মাথা তুলে। না না, সেটা শেষ হতে 3 বছর এখনো, আমি পারবো না, তার আগেই আমার চাই, নৌসিন বলে সাদাতকে। ইস, বাবুর মা হওয়ার জন্য বসে আছো একদম। বসেই আছি, আমার একটা বাবু দরকার, তাই তোমায় বিয়ে করেছি, না হলে করতাম না, নৌসিন সাদাতকে বলে। তাই তো আমাকে ছাড়া অন্য কাউকে করলেও তো বেবি পেতে, সাদাত নৌসিনকে বলে।
জি না, আমার তো তোমার বেবি চাই। ওকে, বাট এমবিএ কমপ্লিট করেন তারপর। একদম না, আমি তার আগে বেবি নিব। চর চিনো, নিজের শরীরের যা শ্রী আগে ডেভেলপ করো, এটা তারপর, সাদাত বলে নৌসিনকে। সেটা পরে দেখা যাবে, নৌসিন বলে। এই মাথা এই মাথায় আর হাত দিও না। কেন? আমি জাস্ট চুলে হাত লাগাচ্ছিলাম, দুষ্টামি তো করছি না, তাতেও সমস্যা? আরে না, এমনি বুকে শুয়ে আছি, আরামের জায়গা, তারপর তুমি মাথায় হাত বোলাচ্ছ। এত আরামে ঘুম চলে আসছে আমার, তাই বললাম, নৌসিন বলে। সাদাত এক লাফে শোয়া থেকে উঠে বসে নৌসিনকে নিয়ে। কি হলো? নৌসিন বলে। না, আপনার ঘুমাতে হবে না এখন, যা ঘুম তোমার, এখন ঘুমালে সন্ধ্যার পর উঠবেন আপনি, সাদাত বলে নৌসিনকে। দরজায় নক। কে? সাদাত বলে। আমি, হৃদি। এসো, দরজা লক করা নেই, আসো ভেতরে, নৌসিন বলে। তোমাকে আন্টি নিচে ডাকছে, সেটা বলতেই আসলাম, হৃদি বলে নৌসিনকে। ও আচ্ছা, নৌসিন বলে। নৌসিন ওর শাশুড়ির কাছে চলে যায়। তা বউ পেয়ে তো খুব আছো, হৃদি বলে সাদাতকে। কি বলতে চাও? সাদাত বলে হৃদিকে। হৃদি খাটে সাদাতের কাছে গিয়ে বসে। কি এমন আছে ওর যা আমার নেই? হৃদি বলে। রুম থেকে যাও, সাদাত বলে। হৃদি সাদাতের শার্টের কলার ধরে নিজের কাছে টেনে আনে। কেন যাব? কি এমন আছে ওর যা আমার নেই? ওর থেকে কি আমি কম সুন্দরী? ওর কাছে কিসে কম আমি? ওর থেকে কিসে কম আমি? হৃদি বলে। সাদাত নিজেকে ছাড়িয়ে নেয়। শোনো, এরপর থেকে তুমি আমার কাছেও আসবা না। আর কি যেন বললা, কম কিসে? আমি ওকে ভালোবাসি, তোমাকে না, এটাই মেন কারণ তোমাকে বিয়ে না করার, সাদাত বলে হৃদিকে। কেন? আমায় বাসা যায় না? হৃদি কাদো গলায় বলে। গেট লস্ট ফর মাই রুম, সাদাত চেঁচিয়ে বলে। যাচ্ছি, বাট একদিন তুমি ঠিকই বুঝবে নৌসিনের চেয়ে আমি বেটার অপশান ছিলাম তোমার কাছে, হৃদি বলে। হ্যাঁ, নৌসিনের সাথে নিজের কম্পেয়ার করো না প্লিজ, নৌসিনকে অপমান করা হবে তাহলে, সাদাত বলে। হৃদি হুড়মুড়িয়ে রুম থেকে রেগে বেরিয়ে যায়। থার্ড ক্লাস একটা, সাদাত বলে। মা ডাকছিলে আমায়? নৌসিন বলে। মা আয়, সাদাতের মা বলে। দেখ তো কোনগুলো পরবি আজ। মা, এত গহনা, কাল কাল যে পরলাম, আজও এত ভারী ভারী লাগে, আমি পরবো না এত, নৌসিন বলে। শোনো মেয়ের কথা। আচ্ছা, কালকের মতো অত না পরলেও হবে আজ, তবুও তো কিছু কিছু পরতে হবে। পার্লারে ফোন করেছিল বড় বৌমা, ওরা আসছে। পার্লারে ফোন করেছিল বড় বৌমা, ওরা আসছে। তুই দেখ কোনগুলা পরবি, আর না হলে সবগুলো নিয়ে যা। সাদাতকে বল বেছে দিতে। না মা, তুমিই বেছে দাও, নৌসিন বলে। আচ্ছা। সবগুলা গহনা পরিয়ে পরিয়ে দেখছেন। বাহ, এটা তো বেশ মানিয়েছে, যা এটা নিয়ে যা। আর নে, এগুলোও নে, হাতের সবগুলো পরবি কিন্তু। আর কালকে বরণের সময় তোর কাকি যেটা দিল, ওটা কিন্তু তোর দাদি শাশুড়ির গহনা, বাড়ির ছোট বউকে দিয়েছিলেন। উনি প্রাপ্তির সময়ে প্রাপ্তি ছাড়া আর কেউ নেই, তাই ওই গহনা তোর, সেটাও পরবি। উফ, তোমরা না আমাকে গহনা পরাতে পরাতে শেষ করবে, নৌসিন বলে। এই 2 দিন মা, পরে কম কম পড়িস, যা। আচ্ছা, যাচ্ছি সোনা মা আমার, যাও। সাদাত একটু রেগে আছে হৃদির ওপর, মেয়েটা আস্ত একটা ফাজিল। নৌসিন শাশুড়ির দেওয়া শাড়ি আর গহনাগুলো নিয়ে নিজের রুমে যাচ্ছে। এমন সময় হৃদি চা নিয়ে নিচে নামছে। হঠাৎ নৌসিনের সাথে ধাক্কা লেগে যায়। চাটা পুরোটাই নৌসিনের হাতে থাকা শাড়ির ওপর পড়ে। ওহ, সরি, দেখিনি, প্লিজ ডোন্ট মাইন্ড, হৃদি বলে নৌসিনকে। নৌসিন কি বলবে, শাশুড়ির দেওয়া শাড়িটা নষ্ট হয়ে গেল যে।
না না, ঠিক আছে, ব্যাপার না, ইটস ইটস আ অ্যাক্সিডেন্ট, নৌসিন বলে। ওকে, হৃদি বলে। নৌসিন মুখ মুখ গোমড়া করে রুমে যায়। সাদাত শুয়ে আছে। নৌসিন তাড়াতাড়ি করেই সাদাতের কাছে যায়। সাদাত কপালে হাত উল্টো করে দিয়ে শুয়ে আছে। সাদাত, তুমি কি ঘুমিয়ে পড়লা? না, একটু ওঠো না প্লিজ, একটা প্রবলেম হয়েছে। কি? সাদাত উঠে বসে। নৌসিন শাড়িটা সাদাতের সামনে ধরে। লোক, মা আমাকে শাড়িটা পরার জন্য দিল, বাট শাড়িটা নষ্ট হয়ে গেল। কি রে, চা বা কফি পড়েছে মনে হচ্ছে? হুম, আসার সময় সিঁড়িতে হৃদের সাথে ধাক্কা লেগে চাটা পড়ে গেছে, তাও পুরোটা শাড়িতে। নৌসিন না বুঝুক, সাদাতের বুঝতে বাকি রইল না যে কাজটা হৃদি ইচ্ছা করে করেছে। সাদাতের ইচ্ছে করছে একটা থাপ্পড় দিয়ে আসতে ওই বদমাইশ মেয়েটাকে। আচ্ছা, ব্যাপার না, একটাই তো আনেনি শাড়ি, আরও আছে মেবি। এটা রাখো, সাদাত বলে। বাট সাদাত, মা তো এটাই দিল আমায়, আর ফার্স্ট টাইমেই মায়ের দেওয়া জিনিসটা নষ্ট করে ফেললাম। নৌসিন প্লিজ, মন খারাপ করে না। আর এই দাগটা তো উঠবেও না তোমার শাড়ি থেকে, তা না হলে ওয়াশ করা যেত। সো তোমাকে অন্য একটা শাড়িই তো পরতে হবে। মাকে কি বলবো আমি? যা হয়েছে তাই বলবা। ওকে তোমার বলতে হবে না। আমি আমি তো ছিলাম মার্কেট করার সময়। বৌভাতের শাড়ি দুটো কেনা হয়েছে তোমার জন্য। এটা ভাবি চুজ করেছিল, তাই মা এটা দিয়েছে তোমায়। আর অন্যটা মা চুজ করেছিল। ওই প্যাকটা মেবি আলমারিতেই রেখে গেছে ভাবি, দেখো নিচের দিকে, সেম প্যাকেট। ওকে, দেখছি। নৌসিন প্যাক থেকে শাড়িটা বের করলো। বাহ, এটা তো বেশ, নৌসিন বলে। বাট সাদাত, মা তো আমায় ওই শাড়িটাই পরতে বলেছিল। মা কিছু মনে করবে না তো? আর ভাবির চুজ করাটা পড়িনি বলে ভাবিও তো কষ্ট পেতে পারে, নৌসিন বলে। ধুর, ওরা তোমার মতো বাচ্চা না যে ওই সহজ বিষয়টাকে বড় করে দেখবে। আমি তোমার হয়ে মা আর ভাবিকে সবটা বলবো, নো চাপ। ওকে, প্লিজ মাকে একটু ভালো ভালো করে বলো যেন মা রাগ না করে। আরে করবে না, তুমি তো মায়ের দেওয়া জিনিসই পরবে। মা বরং বেশি খুশি হবে তুমি এটা পরলে। আবার দরজায় নক। নৌসিন, আসবো? ভাবি বলে। হ্যাঁ ভাবি, এসো, নৌসিন বলে। বলছিলাম পার্লার থেকে লোক এসে গেছে, তুমি রেডি হয়ে নাও। ভাবি শোনো না, নৌসিন সবটা বলে দিল যেন ভাবি মন খারাপ না করে। আরে পাগলি, সিম্পল বিষয় এটা, তুমি এটাই পড়ো, ডোন্ট ওয়ারি, আমি কিছু মনে করিনি, আর মাও করবে না। সাদাত সবাইকে, সরি, লাইনটার একবার পড়ি। সাদাত, বাইরে যা তুই, আপনারা আসুন ভেতরে। দুজন মেয়ে ঘরে ঢুকলো। সাদাত আর ভাবি বের হয়ে যায়। প্রায় 1.5 ঘন্টা পর সাজ কমপ্লিট করে ওরা। যদিও বৌভাতে এত সাজে না, বাট নৌসিনের যে লম্বা আর ঘন চুল সেটা ঠিক করতেই হাঁপাতে হয় মেয়ে দুটোর। বিয়ের দিনও এমন হয়েছিল। শাড়ি আর সাজাতে যে সময় লেগেছিল তার চেয়ে বেশি সময় লেগেছিল চুল বাঁধতে। বাহ ম্যাম, আপনার চুলগুলো বেশ ছিল। এত ঘন প্লেন শাইনি চুল খুব কম দেখা যায়। যদিও ঠিক করতে টাইমটা বেশি লাগলো, বাট ইউ লুকিং সো বিউটিফুল, পার্লারের মেয়েটি বলে। আরে যে লম্বা চুল, আমার তো হয়রানি লাগছিল ম্যাম, অন্য মেয়েটি বলে। আমার চুলের জন্য তোমাদের কষ্ট করতে হলো অনেক, নৌসিন বলে। আরে ম্যাম না, ভালো লাগে এমন চুল বাঁধতে, যদিও টাইম প্লাস খাটনি আর তারপর খাটনি হয়, তারপরও রেডি হয়ে গেলে আলাদা একটা ভালো লাগা কাজ করে তো আমাদের মাঝে। দরজায় নক পড়ল। আপনাদের হলো, প্রাপ্তি বলে। একটু দরজাটা খুলবেন প্লিজ? শিওর ম্যাম, আমাদের কাজ তো শেষ।
প্রাপ্তি ভেতরে আসে। আ এ কে আপনি? ভাবি, আমার মাথা ঘুরছে, প্রাপ্তি বলে। ম্যাম, তাহলে এবার আমরা আসি। এসো, নৌসিন বলে। ভাবি, তোমাকে পুরো অন্যরকম সুন্দর লাগছে, বারবি ডলের মতো। দাঁড়াও, আমি ভাইয়াকে ডেকে আনছি, প্রাপ্তি বলে। প্রাপ্তি সাদাতকে ডাকতে চলে যায়। নৌসিন পেছন থেকে ডাকলেও শোনেনি। সাদাত ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। ভাইয়া, চলো চলো। কোথায় যাব? তোমার রুমে। সাজা শেষ? 1.5 ঘন্টা ধরে বসে আছি। এতক্ষণে তো একটা অপারেশন শেষ হয়ে যাওয়ার কথা, আর সাজ হয় না ওদের। সাদাত বলে। হয়ে গেছে, চলো, প্রাপ্তি বলে। ওয়েট, ভাবি, ও ভাবি। সাদাত ডাকে ভাবিকে। কি বল, ডাকছিস কেন? তাড়াতাড়ি বল, আমি রেডি হচ্ছিলাম। হাই কপাল, তোমরা যে কি এত রেডি হও বুঝি না আমি। একজন তো 1.5 ঘন্টার বেশি নিল রেডি হতে। এই তোর কি বলবি, তাড়াতাড়ি বল। পার্লারের মেয়েরা চলে গেছে। তুই ওদের দিয়ে কি করবি? ভাইয়া, তুমিও সাজবে নাকি? প্রাপ্তি বলে। চুপ, বাজে কথা বন্ধ কর তোর। পেমেন্ট করা হয়েছে ওদের, সেটা জানার জন্য বললাম। হ্যাঁ হ্যাঁ, আমি আগেই করে দিয়েছি। আমি গেলাম, তোরা যা, রেডি হয়ে নে, ভাবি বলে। ভাইয়া, তুমি রুমে যাও, আমি গেলাম, টাটা। নৌসিন নিজেকে আয়নায় দেখছে। কাল বিয়ের সাজটা একটু অন্যরকম ছিল। বেশি বেশি গহনাতে ওর নিজেরই যেন কেমন লাগছে। তার ওপর আবার এখানে জার্নি করে আসতে আসতে অবস্থা মোটামুটি খারাপ ছিল। কালকের শাড়িটা লাল টুকটুকে একটা বেনারসি ছিল, আর আজকেরটা লাল নয়, গোলাপি রঙের একটা শাড়ি, সাথে অল্প গহনা, আর সাজটাতে দারুণ লাগছে দেখতে মেয়েটাকে। সাদাত রুমে ঢুকেছে, নৌসিন খেয়াল করেনি। পেছনে হাত দিয়ে হাড়ের লকটা ভালো করে দিচ্ছিল। সাদাত পেছন থেকে সাদাত পেছন থেকে দেখেই বুঝে গেছিল নৌসিনকে কেমন দেখাচ্ছে। আর আয়নায় ওর মুখটা দেখা যাচ্ছে অনেকটা। সাদাত দরজা লক করে নৌসিনের পেছনে এসে দাঁড়ায়। নৌসিনের হাত সরিয়ে নিজে হাড়ে হাত লাগায়। নৌসিন বুঝতে পারেনি কেউ এসেছে, তাই প্রথমে চমকে ওঠে। আয়নায় তাকাতেই সাদাতকে দেখতে পায়। আমি ঠিক করে দিই, আয়নায় নৌসিনের দিকে এক দৃষ্টিতে চেয়ে বলে সাদাত। নৌসিন বুঝে যায় সাদাত কিছু একটা করবে। নৌসিনের পিঠের কাছে মুখটা নিতেই চলে আসতে চায়। সাদাত একটানে নৌসিনকে নিজের বুকে আনে, কোমরে হাত দিয়ে স্লাইস করে। কোথায় যাবে? ছাড়ো, একটু দেখি আগে, তারপর। সাদাত অপলক দৃষ্টিতে চেয়ে আছে নৌসিনের মুখের দিকে। নৌসিন সাদাতের দিকে তাকাতেই চোখে চোখ পড়ে যায়। নৌসিন লজ্জায় চোখ নিচু করে ফেলে। লজ্জা কেন পাও বলো তো? তুমি লজ্জা পেলে আমার যে ভাঙাতে ইচ্ছে হয়। ধ্যাত, আমি কিছু করব? মানে? নৌসিন বলে। না, আমি কিছু করব না, তুমি করো। আমি করলে তোমার সাজটা নষ্ট হয়ে যাবে, তাই তুমি কিছু একটা করো, সাদাত বলে। ছাড়ো। দরজার দিকে লক্ষ্য করে। লক করে ঢুকেছো তুমি? নৌসিন বলে। প্রথমে করিনি, তোমাকে দেখার পর করেছি। এখন তো আর কেউ দেখবে না, সো করো তাড়াতাড়ি যা করার, সাদাত বলে। কি করব? করো, না হলে কিন্তু আমি শুরু করব, পরে নিষেধ করেও লাভ হবে না। তুমি না, যাই হই, এখন আপনি আপনার কাজটা করুন। সাদাত নৌসিনের কোমরে চাপ দিয়ে আরও কাছে আনে। কই, করো। ইস সাদাত, আমি করলে লিপস্টিক লেগে যাবে। আমি করব? সাদাত বলে। এই না, তুমি করলে থামবে না। লিপস্টিক তো নষ্ট হবেই, তার সাথে পুরো সাজটাও হতে পারে। বেশ, করলাম না, তুমি করো। একটু লিপস্টিক লাগুক, ক্ষতি কি? নৌসিন এগিয়ে যায়, পা একটু উঁচু করে সাদাতের গালে আলতো করে চুমু দেয়। ওফ, মনে হলো একটা শিশির ভেজা গোলাপের পাপড়ি পড়ল গালে। এবার তো হলো, ছাড়ো এখন। কিছু করছি না তো, থাকো না একটু কাছে। রেডি হবা না?
হব, 5 মিনিট লাগবে। কি পরবে? আজ তো বিয়ে না রে যে শেরওয়ানি পরবো। গেস্টরা তো আসবে তোমাকে দেখতে। আমি শুধু হাই হ্যালো করব। দুজনকেই দেখতে আসবে, শুধু আমায় না। তবে বউ সাজে দেখবে আমায়, এই যা। আর কেমন মানিয়েছে আমাদের সেটা দেখবে। সো এই পর্যন্তই ছিল প্রেমঘোর পর্ব 9। পরবর্তী পর্ব খুবই শীঘ্রই আসবে, সাথেই থাকুন। টাটা।